কথাটা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, রেকর্ডস আর মেন্ট টু বি ব্রোকেন। বাংলায় করলে কথাটা হয় এরকম যে রেকর্ডের জন্মই হয় ভেঙে যাওয়ার জন্য। তারপরও কিছু রেকর্ড থাকে যেগুলোকে আপনি বলতে পারেন যে অমর শ্রেণীভুক্ত। অমর মানে হচ্ছে, অমর তো মানে বুঝে নেই, যে রেকর্ড আসলে কোনোদিনই ভাঙবে বলে বিশ্বাস হতে চায় না, মনে হয় না। এখন আপনাকে যদি আমি বলি যে আপনি টেস্ট ক্রিকেটের এমন 10টি রেকর্ডের কথা বলেন যা কোনোদিন ভাঙবে না বলে আপনার ধারণা, বা আপনি মনে করেন যে এগুলো ভাঙা সম্ভব না, তো সেই তালিকার সঙ্গে আমার তালিকা মিলতেও পারে, নাও মিলতে পারে। আমি যেটা করেছি, আমি আমার চোখে টেস্ট ইতিহাসের এমন 10টি রেকর্ডের কথা বলবো যে রেকর্ডগুলো ওই অমর শ্রেণীভুক্ত, যা কোনোদিন ভাঙবে বলে আমার মনে হয় না। এই যে মনে হয় না কথাটা, বা কোনোদিন হয়তো ভাঙবে না বলছি, এখানে হয়তো মনে হয় না, এটা একটু খেয়াল করতে বলি এই কারণে, কারণ আপনি যদি টেস্ট ক্রিকেটের ইতিহাস দেখেন, 1877 সাল থেকে টেস্ট ক্রিকেট শুরু হয়েছে, 148 বছর। এই 148 বছরে অনেক রেকর্ডই কিন্তু এরকম মনে হয়েছে যেগুলো আর কোনোদিন ভাঙবে না, কিন্তু সেগুলো ভেঙে গেছে। তারপরও আমি আমার তালিকাটা বলবো, সেটা আপনার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। আমার তালিকার নাম্বার 10, অ্যালিস্টার কুকের টানা 159 টেস্ট খেলা। আমি সংখ্যাটা আবার খেয়াল করতে বলি, 159। অনেক ক্রিকেটারের জন্য এটা একটা স্বপ্নের সংখ্যা, 159টা টেস্ট খেলা। আর অ্যালিস্টার কুক, সাবেক ইংল্যান্ড অধিনায়ক, আসলে বলা উচিত স্যার, কারণ তাকে স্যার উপাধি দেওয়া হয়েছে। তিনি খেলেছেন টানা 159টা টেস্ট। মোট টেস্ট খেলেছেন 161টা, এর ভিতরে শেষ 159টা টানা। আমি বারবার টানা বলছি, ব্যাপারটা কতখানি কঠিন এবং কি বলবো, যে কত বড় একটা অর্জন এটা বোঝাতে। আপনি একবার চিন্তা করে দেখেন যে 2006 সালের মে থেকে 2018 সালের সেপ্টেম্বর, এক যুগেরও বেশি ইংল্যান্ড কখনো টেস্ট ম্যাচে অ্যালিস্টার কুককে ছাড়া মাঠে নামেনি। এই 12টা বছর ইংল্যান্ডের 159টা টেস্ট ম্যাচের প্রতিটিতে খেলে যাওয়া, এটা নিশ্চিতভাবেই অ্যালিস্টার কুকের কখনো ইনজুরি ছিল, কখনো শরীরে সমস্যা ছিল, কখনো তিনি মানসিকভাবে ক্লান্ত ছিলেন, বিপর্যস্ত ছিলেন। সেগুলো জয় করে কিন্তু তিনি টানা খেলে গেছেন। এই কারণে আমি বলছি যে এই রেকর্ডটা ভাঙা অনেক কঠিন, কারণ অনেক কিছু পক্ষে থাকতে হবে। আমি যেগুলো বললাম যে তার ব্যক্তিগত সমস্যার কথা, সেটা তো আছেই, এর সঙ্গে তো আছে তার ফর্মে থাকা। তাকে তো নির্বাচকদের টানা এতগুলো টেস্ট খেলার যোগ্য মনে করতে হবে। যে কারণে আমি মনে করি অ্যালিস্টার কুকের টানা 159 টেস্ট খেলার এই রেকর্ড, এই ভাঙা খুবই কঠিন, হয়তো কোনোদিনই সম্ভব না। এটা বলতে গিয়ে আমি একটু মনে করিয়ে দিতে চাই, অ্যালিস্টার কুক কার রেকর্ড ভেঙেছিলেন? তিনি ভেঙেছিলেন অ্যালান বর্ডারের রেকর্ড, অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি অধিনায়ক। তিনি খেলেছিলেন টানা 153 টেস্ট। ওই যে হয়তো মনে হয় না ফাঁকটা আমি রাখছি, এটা রাখছি আমি এই কারণে, এই বর্ডারের 153 টেস্টও কিন্তু একসময় মনে করা হয়েছিল যে তিনি টানা 153টা টেস্ট খেলার যে রেকর্ডটা করেছেন তা কোনোদিন ভাঙবে না, কিন্তু সেটি কিন্তু অ্যালিস্টার কুক ভেঙে দিয়েছেন। কিন্তু আমি এই মুহূর্তে বলতে চাই কুকের রেকর্ড ভাঙবে না। আমার তালিকার নাম্বার 9, মাহেলা জয়বর্ধনে এবং কুমার সাঙ্গাকারার 624 রানের জুটি। রানটা খেয়াল করেছেন তো? 624। একটা দল যদি 624 করে, আপনি কি বলবেন যে এই দল রানের পাহাড় গড়েছে? আর সেখানে একটা পার্টনারশিপে রান হয়েছে 624। এবং আমি যদি জিনিসটাকে আরেকটু পার্সপেক্টিভে আনি যে এটা আসলে কত বড়, টেস্ট ইতিহাসে 624 রানের চেয়ে বেশি রানের ইনিংস খেলা হয়েছে পুরো দল মিলে মাত্র 45 বার। হাজার হাজার টেস্ট হয়েছে, সেখানে এই দুজন মিলেই করেছেন 624। সেটা ছিল 2006 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কায়। এবং দেখেন এই রেকর্ডটা কেন আমি বলছি যে হয়তো এই রেকর্ডটা আর কোনোদিন ভাঙবে না। 624 রানের জুটি গড়তে গেলে অনেক কিছু পক্ষে থাকতে হয়। প্রথম কথা হচ্ছে তো 624 রান দুজন মিলে করার মতো লম্বা সময় ব্যাট করতে হবে, দুজনকেই 250+ রান করতে হবে বা ট্রিপল সেঞ্চুরি করতে হবে। এক্ষেত্রে যেটা হয়েছিল, মাহেলা জয়বর্ধনে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন, প্রায় ট্রিপল সেঞ্চুরি কি মানে প্রায় 400 করে ফেলেছিলেন, 374 রান করেছিলেন তিনি। সাঙ্গাকারা করেছিলেন 287, প্রায় ট্রিপল সেঞ্চুরি। এইটার সঙ্গে আমি যেটা বলছিলাম যে আপনাকে তো লম্বা সময় পেতে হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি অনেক রান করছেন, আপনাদের জুটি ভাঙছে না, তারপরও তো একটা লম্বা সময় ব্যাট করতে হবে। এই ক্ষেত্রে যেটা হয়েছিল, সাউথ আফ্রিকা প্রথম দিন টিয়ের সময় অল আউট হয়ে যায়, তখন সাঙ্গাকারা এবং জয়সূর্যা বলে ফেলছি আমি,
জয়াবর্ধনে এবং সাঙ্গাকারার এই জুটিটা শুরু, এবং তারা দুজন উইকেটে যোগ দিয়েছিলেন যখন 14 রানে 2 উইকেট শ্রীলঙ্কা। সেখান থেকে তারা পরের দিন পুরো ব্যাট করলেন, তৃতীয় দিন গিয়ে সাঙ্গাকারার আউটের মাধ্যমে এই জুটিটা ভাঙল। 624 রান, এবং আমি শুরুতে যেটা বললাম যে পুরো দল মিলেই এর চেয়ে বেশি রান করেছে মাত্র 45 বার টেস্ট ক্রিকেট ইতিহাসে। তা আমার কি এটা বলা খুব স্বাভাবিক না যে এই রেকর্ডটা কোনোদিন ভাঙবে না? এখন কথা হলো যে এরা যখন এই রেকর্ডটা করেছিলেন, এর আগ পর্যন্ত 576 রানের যে রেকর্ডটা ছিল সেটাও কিন্তু শ্রীলঙ্কারই 2 ব্যাটসম্যান প্রশান্ত মহানামা এবং সনাথ জয়াসুরিয়া, তারা সেটা করেছিলেন ভারতের বিপক্ষে। সেখানে কিন্তু একই ঘটনা আমরা বলেছিলাম যে এই রেকর্ড কি কোনোদিন ভাঙবে, সেই রেকর্ড কিন্তু ভেঙে গেছে। কিন্তু সেটা ভেঙেছে সব কিছু পরিস্থিতি নানা কিছু অনুকূলে ছিল বলে। কিন্তু আমার এখনও মনে হয়, মানে এখন মনে হয়, এখনও বলতে এখন মনে হয় 2006 সাল থেকে আজকে 2025, এই 19 বছর ধরেই মনে হয়েছে যে এই 624 রানের যে রেকর্ড, পার্টনারশিপ রেকর্ড মাহেলা জয়াবর্ধন এবং কুমার সাঙ্গাকারার, এটা ভাঙা খুব কঠিন হবে, হয়তো কোনোদিন ভাঙা সম্ভবই হবে না। আমার তালিকার নাম্বার 8, মার্ক বাউচারের 555 ডিসমিসাল। 555 ডিসমিসাল শব্দটা শুনেই বুঝে ফেলেছেন আপনারা যেটা উইকেট কিপিং রেকর্ড। মার্ক বাউচারের নাম শুনলেও সেটা বোঝার কথা, কিংবদন্তি উইকেট কিপার দক্ষিণ আফ্রিকার। আমি যদি একটু ভেঙে দেই, 555 ডিসমিসালের মধ্যে 532টা ক্যাচ, 23টা স্টাম্পিং। এই রেকর্ড কোনো দিনই হয়তো ভাঙবে না। আমি কেন বলছি? আপনি যদি দেখেন যে তার নিকটবর্তী উইকেট কিপারদের ডিসমিসাল সংখ্যা, তাহলে আপনি বুঝে ফেলবেন যেটা কেন আমি এটিকে মনে করছি আনব্রেকেবল রেকর্ড। টেস্ট ইতিহাসে 400 বেশি ডিসমিসালই করেছেন আর মাত্র একজন, তিনি অ্যাডাম গিলক্রিস্ট। তো বুঝতেই পারছেন 555, অ্যাডাম গিলক্রিস্টের ডিসমিসাল হচ্ছে 416। অ্যাডাম গিলক্রিস্ট যে এখন খেলেন না এটাও আপনারা জানেন। এখন যারা উইকেট কিপিং করছেন, মানে এখন যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে টেস্ট ক্রিকেট খেলে যাচ্ছেন, তাদের মধ্যে কারো 200 ডিসমিসালও নেই। তা আপনি একবার চিন্তা করে দেখেন, যাদের 200 ডিসমিসালও নেই, তাদের এই 555 ডিসমিসালের রেকর্ড যখন তারা দেখে, তাদেরকে নিশ্চয়ই ঘাড় উঁচু করে দেখতে হয়। এটা একটা এভারেস্টের মতো। এখন বলতে পারেন যে বাউচারের তো একসময় 200 উইকেট ছিল। 200 উইকেট বলছি, উইকেট কিপারের ক্ষেত্রে তো এটা উইকেট হবে না, উইকেট কিপারের ক্ষেত্রে ডিসমিসাল। যে মার্ক বাউচারেরও তো একসময় 200 ডিসমিসাল ছিল, সেখান থেকে তো তিনি 555 পর্যন্ত গিয়েছেন। তাহলে আর কেউ পারবে না কেন? এটা আর কেউ পারবে না বলে আমার মনে হচ্ছে এই কারণে যে আপনি টেস্ট ম্যাচে এত লম্বা সময় ধরে খেলা, এখন যে 3টা ফরম্যাট ধরে খেলা হয়, তাতে দিন দিন এটা অসম্ভব হয়ে উঠছে। এবং এই 555 রেকর্ড আমার ধারণা হয়তো চিরদিনই অম্লান থেকে যাবে। আমার তালিকার নাম্বার 7, মুত্তায়া মুরালীধরনের 800 উইকেট। ভাবতেই কেমন লাগে। কদিন আগে একটা টক শোতে মেহেদী হাসান মিরাজ এর সাথে কথা হচ্ছিল, তো নিজে থেকে তিনি হঠাৎ করে তিনি কি অর্জন করতে চান টেস্ট ক্রিকেটে বা তার কেরিয়ারে, এই প্রসঙ্গটা উঠায় তিনি আতকে উঠে বললেন, আমি কিন্তু কখনো ওই জিনিস চিন্তা করি না। কোন জিনিস? উনি মুরালীধরনের 800 উইকেট। উনি ভেবেছেন আমি মুরালীধরনের 800 উইকেট তিনি ভাঙতে পারবেন কিনা, এই জাতীয় কোনো প্রশ্ন করেছি। আমার ধারণা বেশিরভাগ বোলারই এই প্রশ্নটা শুনলে এরকম আতকে উঠবেন। টেস্ট ক্রিকেটে 800 উইকেট, মানে এটা একটা অবিশ্বাস্য একটা ব্যাপার। এবং আমার মনে হয় না যে এই রেকর্ড কোনোদিন ভাঙবে। যে পরিমাণ টেস্ট খেলতে হবে, এবং মুরালির ক্ষেত্রে যেটা ছিল, যে পরিমাণ বোলিং করার তিনি সুযোগ পেয়েছেন, যেহেতু শ্রীলঙ্কার মূল অস্ত্র ছিলেন তিনি ওভারের পর ওভার বল করে গেছেন। আমার মনে আছে একবার অর্জুন রানাতুঙ্গা, শ্রীলঙ্কার যে অধিনায়ক, যার নেতৃত্বে মুরালীধরনের 20 থেকে ফুল হয়ে ওঠা, উনি আমাকে বলছিলেন যে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুরালির হাত থেকে বল নেয়া। মানে উনি বল করেই যেতে চাইতেন। এবং আমাকে একটা সাক্ষাৎকারে মুরালীধরন এই কথাটা বলেছিলেন যে আমার শুধু বোলিং করে যেতে ইচ্ছা করে, মানে সারাক্ষণ বোলিং করি। মানে আমি দুষ্টামি করে বলেছিলাম, আপনার কি কখনো মনে হয় যে 2 দিকের থেকে বল করি? সেটা তো আর ক্রিকেটে সম্ভব না। যে বলছে হ্যাঁ সম্ভব হলে আমি সেটাও করতাম। তো মুরালীধরনের সঙ্গে শেন ওয়ার্নের একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড নিয়ে। তো শেন ওয়ার্ন যখন খেলা ছেড়ে দিলেন, তখন তিনি এই রেকর্ডটা সঙ্গে নিয়েই খেলাটা ছেড়েছিলেন। তখন শেন ওয়ার্নের উইকেট ছিল 708টি, মুরালীধরনের ছিল 674। তো শেন ওয়ার্ন যখন চলে গেলেন, তখন তো মুরালির সামনে ফাঁকা মাঠ। শেন ওয়ার্ন চলে যাওয়ার পরে 23টি টেস্ট খেলেছেন তিনি। সেই 23 টেস্টে সর্বোচ্চ কত উইকেট নিতে পারে একজন বোলার অনুমান করুন তো আপনি? মুরালি নিয়েছিলেন 126 উইকেট। এবং মুরালির এই 800 উইকেটের একটা গল্প না বললে এটা খুব অসম্পূর্ণ থেকে যাবে।
মুরালি যখন ঘোষণা দিয়ে শেষ টেস্ট খেলতে নামলেন 2010 সালে ভারতের বিপক্ষে গলে, তখন তার 800 উইকেটের মাইল ফলক ছুঁতে ইতিহাসে প্রথম বোলার হিসাবে 800 উইকেটের মাইল ফলক, তার 8 উইকেট দরকার। দেখেন 8 উইকেট দরকার, 800 কীরকম মিল। এবং পুরো জিনিসটা এরকম স্ক্রিপ্টেড, মনে হবে যে কেউ বোধহয় এটা সিনেমা বা নাটকের চিত্রনাট্য লিখেছে। মুরালি ধরন ঠিক 8টা উইকেটেই পেলেন এবং তার 8ম উইকেটের মাধ্যমে ওই ম্যাচটা শেষ হয়ে গেল। এবং মুরালি ধরন সতীর্থদের কাঁধে চড়ে মাঠ ছাড়লেন। ওই যে কাঁধে চড়ার দৃশ্যটা, এটা অনেক খেলোয়াড়ই অবসরের সময় তার সতীর্থরা তাকে কাঁধে তুলে নেন, কিন্তু মুরালি ধরনের ওই দৃশ্যটা যখন আমি টেলিভিশনে দেখছিলাম, আমার এটার প্রতীকী একটা দৃশ্য মনে হলো যে সে যে উনি যে সবাইকে ছাড়িয়ে কাঁধে উঠলে কি হয়, এমন একটা উচ্চতায় গেছেন, সেখানে মনে হয় না আর কোনো বোলার কোনোদিন যেতে পারবেন। আমি যদি একটু বুঝাই যে কেন যেতে পারবেন না, যে এখন খেলছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট কার? অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়নের, তারও কিন্তু অনেক উইকেট। অস্ট্রেলিয়া এত বড় বোলারের মধ্যে কখন তিনি এত উইকেট নিয়েছেন অনেকে খেয়ালও করেননি। 562 উইকেট, 562 উইকেট। কিন্তু আমার মনে হয় না লায়নের পক্ষে 800 উইকেট নেওয়া সম্ভব হবে, এবং কোনো দিনই কারো এই ম্যাজিক ফিগার 800 উইকেট সম্ভব হবে বলে আমি মনে করি না। আমার তালিকার নাম্বার 6, টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ইনিংস ব্রায়ান লারার 400। ব্রায়ান লারার 400 রানের ইনিংসের রেকর্ড, যেটা টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রানের, আমি জানি এটা শোনার পরে আপনার মনের মধ্যে একটা প্রশ্ন না জেগেই পারে না, হয়তো আপনি বিড়বিড় করে সেটা বলেও ফেলেছেন। ভাই, আপনি যে বলছেন এই রেকর্ড কোনোদিনই হয়তো ভাঙবে না, এই কদিন আগে তো ভেঙে গিয়েছিল। আসলেই তাই, এটা কিন্তু বেশি দিন আগের কথা না। এই জুলাই 2025-এর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক, ওই ম্যাচে তিনি ছিলেন অধিনায়ক, ইয়ান মোল্ডার জিম্বাবুয়ের বিপক্ষে 367 রানে অপরাজিত। তখন একটা খেলার ব্রেক হলো এবং ব্রায়ান লারার রেকর্ড ভেঙে যাচ্ছে এরকম একটা প্রস্তুতি পুরো ক্রিকেট বিশ্ব কিন্তু নিয়ে ফেলেছে। 367 মানে আর 33 রান লাগে। জিম্বাবুয়ের যে বোলিং অ্যাটাক, মোল্ডার যেভাবে খেলছিলেন, হ্যাঁ তিনি ওই 367 রানে আউট হয়ে যেতে পারতেন, 3 রান করে আউট হয়ে যেতে পারতেন। আর কিন্তু ওই সময় মনে হচ্ছিল যে এটা একটা অবশ্যম্ভাবী 400 রানের রেকর্ডটা ভেঙে যেতে যাচ্ছে। তো মোল্ডার কী করলেন, তিনি ইনিংস ঘোষণা করে দিলেন। যেহেতু ক্যাপ্টেন, তার সেই ক্ষমতা আছে। ইনিংস ঘোষণা করে দিয়ে তিনি বললেন যে এই 400 রানের রেকর্ডটা লারারই থাকা উচিত, লারার মতো কিংবদন্তিটি থাকা উচিত। এরপরে এটা নিয়ে বহু আলোচনা হয়েছে যে সবাই যদি এরকম ভাবতো তাহলে তো পৃথিবীতে কখনো রেকর্ডের হাত বদলই হতো না। আমার ধারণা ব্রায়ান লারা গোপনে তাকে হয়তো কোনো উপহার পাঠিয়েছেন, পরে আগে নিশ্চয়ই পাঠাননি, তাহলে তিনি ফিক্সিং হয়ে যাবে। কারণ আমি তো জানি যে ব্রায়ান রেকর্ড, আপনি প্লেয়ারদের মধ্যে খুব একটা কথা শুনবেন, এই যে আমি শুরুতে যেটা বলেছিলাম যে রেকর্ড হয়ই তো ভেঙে যাওয়ার জন্য। তারা সবসময় কিন্তু তার রেকর্ড যে ভেঙেছে তাকে অভিনন্দন জানান, জানিয়ে বলেন যে হ্যাঁ উনি রেকর্ডটা ভেঙেছেন বলে আমি খুব খুশি। একদম বিশ্বাস করবেন না, একেবারে বুক জ্বলে যায়। মানে রেকর্ড এমন একটা জিনিস, এটা মানুষের জীবনের একটা অংশ হয়ে যায়। ব্রায়ান লারাকে আমরা বললেই ভাবি 400, 501, যে সংখ্যাগুলো তার সাথে সমার্থক হয়ে যায়। ওই রেকর্ড হারানোর যন্ত্রণাটা অনেক কঠিন, এটা আমি খুব ক্লোজ কোয়ার্টার থেকে 2-1 জায়গায় দেখেছি। এটা এখানে বিস্তারিত না বলি। তো লারার 400 ভাঙবে না, যে জিনিসটা গত কিছুদিন আগেই 367 করেছেন, চাইলেই ভাঙতে পারতেন, সেই রেকর্ডটাকে কেন আমি বলছি কোনোদিন ভাঙবে না? সবাই কি মোল্ডারের মতো এরকম মনে করবে ভাই রেকর্ডটা লারারই থাকুক, আমার এটা ভাঙার দরকার নেই, আমাকে এটা মানায় না, এমনই হার আমায় নাহি সাজে, এই গান তো সবাই গাইবে না, অন্য কেউ সুযোগ পেলে তো ভেঙে দিবে। কিন্তু আমার ধারণা এই সুযোগটাই আর কেউ পাবে কিনা আমার সন্দেহ। কারণ টেস্ট ক্রিকেটে 400 রানের একটা ইনিংস খেলা, এটা একটা মানে অকল্পনীয় একটা ব্যাপার। অকল্পনীয় বলেই লারার আগে কেউ কোনো দিন এই শৃঙ্গে পা রাখতে পারেনি। লারা রেকর্ডটা নিশ্চয়ই আপনারা জানেন যে লারা প্রথম রেকর্ড করেছিলেন 375, গেরি সোবার্সের রেকর্ড ভেঙেছিলেন। 36 বছর থেকে ছিল গেরি সোবার্সের রেকর্ডটা, অপরাজিত 365। সেই রেকর্ড আবার ম্যাথু হেডেন ভেঙে দিলেন 9 বছর পর। এবং লারা কী করলেন, 6 মাসের মধ্যেই আবার ম্যাথু হেডেনের রেকর্ড ভেঙে রেকর্ডটাকে নিজের নিয়ে এলেন। এটা আমি তুলনা করেছিলাম সেই সময় মোহাম্মদ আলীর 3বার হেভিওয়েট বক্সিং শিরোপা জেতার সঙ্গে। আমি লারাকে এই কথাটা বলেছিলাম যে আপনি যে বয়সে গিয়ে আবার এরকম ইনিংস খেলেন, যে বয়সটা বলছি এত বড় একটা ইনিংস খেলার জন্য শুধু টেকনিক, স্ট্রোক প্লে এটাই যথেষ্ট না, অসম্ভব শারীরিক ফিটনেস লাগে, অসম্ভব মনোসংযোগের ক্ষমতা লাগে। এটা বয়সের সঙ্গে সঙ্গে কমতে থাকে। লারা কিন্তু যখন তার সেরা সময়ে পেরিয়ে এসেছেন বলে আমরা ভেবেছি, তখন তিনি এই রেকর্ডটা করেছেন। লারাকে যখন আমি মোহাম্মদ আলীর তুলনাটা দিয়েছিলাম, তিনি আমাকে একটা ভঙ্গি করে দেখালেন এরকম, আমি ভয় পেয়ে গেছি, আমি ঘুষটুরি মারে কিনা, মানে বুঝালেন যে তিনি আমার তুলনাটা বুঝেছেন এবং সেটা তিনি পছন্দ করেছেন। আমার তালিকার নাম্বার 5, সচিন তেন্ডুলকারের 200 টেস্ট।
200 টেস্ট মানে সচিন তেন্ডুলকার 200টা টেস্ট খেলেছেন। এটা তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে দেখেন 198 হতে পারতো, 202 হতে পারতো, একটা পারফেক্ট একটা নাম্বার। একটা লোকের ইন্টারন্যাশনাল সেঞ্চুরি হচ্ছে 100টা, টেস্ট খেলেছেন 200টা, মনে হচ্ছে বানিয়ে লেখা হয়েছে। তো তেন্ডুলকারের 200 টেস্টের রেকর্ড কেন ভাঙবে না আমি মনে করি। প্রথমত হচ্ছে যে তেন্ডুলকারের কেরিয়ারটা যদি দেখেন 1989 সালে শুরু, 2013 সালে শেষ। 24 বছর ধরে এই ভদ্রলোক খেলে গেছেন, শুধু টেস্ট খেলেন নাই, টোটাল আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 664টা। ওই 664 রেকর্ডও ভাঙবে বলে আমার মনে হয় না। তো যেহেতু আমি টেস্ট ক্রিকেটে থাকতে চাচ্ছি, আমি শুধু 200তেই কনসিডার করতে চাই। তেন্ডুলকারের শেষ টেস্টটা কাভার করার সৌভাগ্য আমার হয়েছে 2013 সালে মুম্বাইয়ে। এবং আমার সাংবাদিকতা জীবনে আমি যে কয়েকটা জিনিস নিয়ে গর্ব করি যে আমি ওইখানে ছিলাম, আমি নিজে ওটা কাভার করেছি, আমি নিজের চোখে দেখেছি, মানে মাঠে থেকে। তেন্ডুলকারের শেষ টেস্ট তার মধ্যে অবশ্যই থাকবে, টপ 5-এই থাকবে বা টপ 3-তে থাকবে। মানে পুরো মাঠে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেটা একটা অকল্পনীয় একটা ব্যাপার। মানে একটা লোকের বিদায় ঘিরে পুরো দেশ, পুরো ভারতেই হয়তো ছিল, পুরো ক্রিকেট বিশ্বই ছিল, আমি শুধু স্টেডিয়ামের অংশটুকু বলছি। তো 200 টেস্ট এই কারণে ভাঙার খুব কঠিন, কারণ হচ্ছে 24 বছর ধরে চোট, আঘাত, ইনজুরি, ফর্ম হারানো, এসব সামলে খেলে যাওয়া, এটা একটা মানে বলবো যেটা রূপকথার মতো ব্যাপার। এবং সচিনকে আমার সবসময় রূপকথা বলে মনে হয় বলেই আমি সচিনকে নিয়ে একটা যে বই লিখেছি, ওই বইটার নাম দিয়েছি সচিন রূপকথা। সেটা আর অনেক কারণ, শুধু 200 টেস্ট একমাত্র কারণ না। মজার ব্যাপার হচ্ছে, আপনি বলতে পারেন বাবারে 200 টেস্ট নিয়ে এত কথা বলছেন, এটা ভাঙা এত কঠিন মনে করছেন, এটা কোনদিন ভাঙবে না এই ঘোষণা দিয়ে দিচ্ছেন। একজন তো প্রায় ভেঙে ফেলেছিলেন। সেই একজন বিস্ময়করভাবে একজন ফাস্ট বোলার, যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না। সচিন তেন্ডুলকার একজন ব্যাটসম্যান, তিনি ব্যাটসম্যানদের চেয়ে আমরা জানি একজন ফাস্ট বোলার বা পেস বোলারের শরীরে অনেক বেশি চাপ পড়ে। কিন্তু জেমস অ্যান্ডারসন নামের এক বিস্ময় 188টা টেস্ট খেলেছেন। এবং সচিন তেন্ডুলকার নিশ্চয়ই, যেটা বলছিলাম যে কেউ রেকর্ড হারাতে চায় না, তেন্ডুলকার নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যখন জেমস অ্যান্ডারসন রিটায়ার করেছেন। এখনও কিন্তু সচিনের জন্য একটু হুমকি আছে। আমি বলছি যে হয়তো শব্দটা রাখছি, যে হয়তো রেকর্ডটা ভাঙবে না, এইসব কথা ভেবেই। অ্যান্ডারসনের এই সতীর্থ ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট, তিনি 158টা টেস্ট খেলে ফেলেছেন। কিন্তু 158 টেস্ট আর 200, অন্য কোনো ক্ষেত্রে আপনার মনে হবে মাত্র 42ই তো, কিন্তু 42টা টেস্ট, আরও 42টা টেস্ট। আমি মনে করি সচিনের 200 টেস্ট যে রেকর্ড, সেটা জো রুট ভাঙতে পারবেন না। এবং ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য ব্যাপারটা আরও অসম্ভব। আমার তালিকার নাম্বার 4, এক সিরিজে সিডনি বার্নসের 49 উইকেট। একটা টেস্ট সিরিজে 49 উইকেট নিয়েছেন একজন, নামটা তো বললামই, সিডনি বার্নস। তাকে যারা দেখেছেন এবং তার সঙ্গে খেলেছেন, তারা অনেকেই মনে করেন সিডনি বার্নস হচ্ছেন সর্বকালের সেরা বোলার। উইকেট সংখ্যায় তাকে অনেকেই ছাড়িয়ে গেছেন। বার্নসের, তারপর যদি আমি বার্নসের উইকেটটা একটু বলে দিই, 189 উইকেট মাত্র বলবেন। টেস্ট খেলেছেন মাত্র 27টা, অ্যাভারেজ হচ্ছে 16। তো যারা এটা বলেন যে তিনি সর্বকালের সেরা বোলার, সেটা অকারণে বলেন না। এটা নিয়ে তর্ক হতে পারে, এটা তো আমাদের বিষয় না। আমার বিষয় হলো সিডনি বার্নসের এক সিরিজে 49 উইকেট নেওয়ার এই রেকর্ডটা হয়তো কোনোদিনই ভাঙবে না। এবং দেখেন, নর্মালি টেস্ট সিরিজ হয়, মানে যারা বড় দলগুলো ইদানিং আপনি দেখবেন যে 5 টেস্টের সিরিজ খেলে। এবং সিডনি বার্নস 1913-14 মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ডের ফাস্ট বোলার ছিলেন তিনি। ফাস্ট বোলার, মিডিয়াম ফাস্ট, তার বোলিংটাকে ব্যাখ্যা করা খুব কঠিন। তার বল স্পিনও করতো, টার্নও করতো, সুইংও করতো, সব কিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ। একবার আমার মনে আছে যে ব্র্যাডম্যান বলেছিলেন যে তার খেলা সবচেয়ে কঠিন বোলার হচ্ছে বিল ও'রিলি। বিল ও'রিলি হচ্ছে লেগ স্পিনার, অস্ট্রেলিয়ান লেগ স্পিনার। তাকে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেননি, শুধু ডোমেস্টিকে খেলেছেন। ব্র্যাডম্যান তার খেলা সবচেয়ে কঠিন বোলার হিসেবে সারা জীবন স্বীকৃতি দিয়ে এসেছেন লেগ স্পিনার বিল ও'রিলিকে। তিনি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার, কাজে তিনি তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেননি, ডোমেস্টিকে খেলেছেন, নেটে খেলেছেন। সেটা খেলেই তার মনে হয়েছে ও'রিলির চেয়ে বড় বোলার তিনি কখনো খেলেন নাই। তো সিডনি বার্নসের আলোচনা তো মানে ওনার কানেও এসছে, সর্বকালের সেরা বোলার মনে করেন অনেকে। ব্র্যাডম্যান তো তাকে খেলেন নাই। এবং ব্র্যাডম্যান যখন বার্নসের কথাটা আসলো, উনি তখন বলেছিলেন যে সিডনি বার্নসের যা যা ছিল, যেটা আমি বললাম যে তিনি বলকে অনেক কিছু করাতে পারতেন। বিল ও'রিলিও লেগ স্পিনার হয়ে প্রথাগত লেগ স্পিনার ছিলেন না, তার বোলিংয়ে অনেক কিছু ছিল।
তো ব্র্যাডম্যান বলছিলেন যে বার্নসের যা যা ছিল সব ওর আছে, এই ওরিলির সঙ্গে গুগলিটাও আছে। তো কেউ একজন সিডনি বার্নসের কানে এই কথাটা তুলে যে এই ব্র্যাডম্যান তো বলেছে যে এইরকম ওরিলি তোমার চেয়ে এগিয়ে, কারণ হচ্ছে তার গুগলি আছে। তো সিডনি বার্নস একটা হাসি দিয়ে বলেছিলেন, হাসিটা কিন্তু আমি দেখি না, এগুলো কিন্তু 100 বছর আগের ঘটনা, তবে আমি শুনেছি পড়েছি। হাসি দিয়ে বলেছিলেন গুগলি ওটা আমার লাগে নেই, মানে তার প্রয়োজন হয় না, ওইটা ছাড়াই যথেষ্ট। সেটা যে যথেষ্ট তার প্রমাণ হচ্ছে এক সিরিজে 49 উইকেট, এবং সেটা আপনি কল্পনা করতে পারেন মাত্র 4 টেস্টে। 5 টেস্টের সিরিজ ছিল। সিডনি বার্নস খুবই মেজাজি ভদ্রলোক ছিলেন এবং সময়ের চেয়ে অনেক আগানো ছিলেন। তিনি জানতেন তিনি অনেক বড় ক্রিকেটার এবং সেটার বিনিময় মূল্য তার পাওয়া উচিত। টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়েছিল তার ম্যানেজমেন্টের সঙ্গে, রাগ করে তিনি তার ফাইনাল টেস্টটা খেলেন নেই, এবং এটা কিন্তু তার জীবনের শেষ সিরিজ হয়ে থাকে। এরপরে তিনি কখনোই আর ইংল্যান্ডের পক্ষে খেলেননি। এখন এই 49 উইকেট এক সিরিজে ভাঙা কেন আমি মনে করছি যে অসম্ভব বলবো, অসম্ভবটা একটু ফাঁক রাখি, যে প্রায় অসম্ভব বা হয়তো সম্ভব না, তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে কখনো কি সেই সম্ভাবনা জাগে নাই? একবার জেগেছিল। জিম লেকার 1956 সালে ইংল্যান্ডের অফ স্পিনার, তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে 46 উইকেট নিয়েছিলেন। এটাই ছিল বার্নসের সবচেয়ে কাছাকাছি যাওয়া। এরপরে আর কেউ যেতে পারেন নাই। এক সিরিজে 40-এর বেশি উইকেট নিয়েছেন আরও 6 জন, তবে এই 6 জনের বেশিরভাগই নিয়েছেন তার 6 টেস্টের সিরিজে। আপনি যদি 4 টেস্ট, 5 টেস্ট, 6 টেস্ট, 3 টেস্ট, বাংলাদেশ যেমন 2 টেস্টের সিরিজ খেলে শুধু, এসব ভুলেও যান, এক সিরিজে 49 উইকেট নেওয়ার যে রেকর্ডটা সিডনি বার্নসের, আমার ধারণা এটা চিরদিন তারই থাকে। আমার তালিকার নাম্বার 3, এক সিরিজে ডন ব্র্যাডম্যানের 974 রান। 974 সংখ্যাটা আবার খেয়াল করতে বলি। আমি আসলে যে রেকর্ডগুলো বলছি সবগুলোই আবার একটু খেয়াল করতে বলি, কারণ জিনিসগুলো এত অবিশ্বাস্য আর অনেকগুলো এত অবিশ্বাস্য। তো ব্র্যাডম্যানের 974 হচ্ছে মানে ইংলিশ ক্রিকেটের বুকে রক্ত ঝরানো একটা পারফরমেন্স। এটা থেকেই বডিলাইন সিরিজের উদ্ভব। ব্র্যাডম্যান এসে ইচ্ছে মতো রান করছেন, ব্র্যাডম্যানকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, কি করা যায় এটা ভেবে ডগলাস জার্ডিনের মাথা থেকে বডিলাইন থিওরি বেরিয়েছিল। পরের সিরিজে সেটা লারুডের মাধ্যমে বাস্তবায়িত হয়েছিল। ওই প্রসঙ্গে আমি না যাই, আমি শুধু আজকের রেকর্ডের অংশটাই থাকি যে 974 রান ব্র্যাডম্যান করলেন। ওই সিরিজের প্রথম ইনিংসে তিনি 8 রানে আউট হয়ে গিয়েছিলেন, তারপরের ইনিংসে সেঞ্চুরি, এবং পরের 5টা ইনিংসে 3টা সেঞ্চুরি। টোটাল যদি আমি বলি একটু সংক্ষেপে, মানে যদি আমি একটা বোঝার সুবিধার জন্য বলি, সিরিজে তার গড় ছিল 139.14 এবং তার যে সেঞ্চুরি ছিল 4টা, এর মধ্যে 2টা ডাবল, একটা ট্রিপল। একটা সেঞ্চুরিকে শুধু তিনি ডাবল করতে পারেন নাই, 4টা সেঞ্চুরির মধ্যে 2টা ডাবল, একটা ট্রিপল, খেয়াল করেন। তো ব্র্যাডম্যানের এই 974 রান এর রেকর্ড 1930 হলে ধরেন আপনি ওইদিকে 70 বছর, এদিকে 25, আমি 2025-এ দাঁড়িয়ে এই কথাটা বলছি, তাহলে 95 বছর। এই 95 বছরে এটা ভাঙার সম্ভাবনাও কেউ কখনো জাগাতে পারেন। টেস্ট ইতিহাসে এক সিরিজে 900-এর বেশি রানই হয়েছে মাত্র একবার, সেটা 905 ওয়ালি হ্যামন্ড করেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক, এবং সেটা ঠিক এই ব্র্যাডম্যানের যে সিজনটা 1930 ইংল্যান্ড সফর, ঠিক আগের মৌসুমে। সেই যে হ্যামন্ডের রেকর্ডটা ভেঙে ব্র্যাডম্যান তার নিজের অধিকারে নিলেন, এরপর আর এর ধারে কাছে কেউ আসতে পারেনি। হ্যাঁ, 800+ রান হয়েছে, 800+ রান হয়েছে আপনার, একটু দেখে বলি, 7 বার। ওই যে 800+ রান, আমি কিন্তু ব্র্যাডম্যানের 974, ওয়ালি হ্যামন্ডের 905 বাদ দিয়ে বলছি, 800-র বেশি রান এক সিরিজে হয়েছে যে 7 বার। ওই তালিকায় যদি আপনি চোখ বোলান, সেখানে আবার 2 জায়গায় আপনি ওই অস্ট্রেলিয়ান ভদ্রলোকের নাম পাবেন, যে লোকটা আসলে ক্রিকেট ইতিহাসের বিস্ময়, স্যার ডন ব্র্যাডম্যান। আমার তালিকার নাম্বার 2, জিম লেকারের এক ম্যাচে 19 উইকেট। এক ম্যাচে 19 উইকেট পেলে কোনো বোলার, আপনার মনে একটা প্রশ্ন জাগা স্বাভাবিক, আরেকটি উইকেট কোথায় গেল? আরেকটি উইকেট অন্য একজন বোলার পেয়েছিলেন, তিনি জিম লেকারের বোলিং পার্টনার টনি লক। তিনি ছিলেন বাঁহাতি স্পিনার, এবং জিম লেকার পরে তার এই পারফরমেন্স নিয়ে বলেছেন যে আমি 19 উইকেট পেয়েছিলাম, এটা ভেবে আমার যতটা না অবাক লাগে, আমার এর চেয়ে বেশি অবাক লাগে যে একই উইকেটে টনি লক কীভাবে মাত্র 1 উইকেট পেল। কারণ টনি লকও তো খারাপ বোলার ছিলেন না, কিন্তু ক্রিকেটে এরকম কখনো কখনো হয়ে যায়। মানে মনে হয় যে ওই দিনটা, ওই ম্যাচটা কোনো ক্রিকেটারকে দুহাত ভরিয়ে দেওয়ার জন্যই আয়োজন করা হয়েছে।
এরকমই একটা ম্যাচ ছিল ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজ সিরিজের 1956 সালে। অ্যাশেজ মানে বুঝতেই পারছেন ইংল্যান্ড অস্ট্রেলিয়া। সেইখানে জিম লেকারের এই 19 উইকেট, এক ইনিংসের 10টার 10 উইকেট, আরেক ইনিংসের 9। এক ইনিংসে যে 10 উইকেট, এটা প্রায় 36 বছর না 43 বছর 43 বছর মনে করে আসা হয়েছে যে এই রেকর্ডও কোনোদিন ভাঙবে না। আমরা যেরকম বলছি যে রেকর্ডগুলো ভাঙবে না, হয়তো ভাঙবে না, তো 43 বছর মনে করা হয়েছে যে এক ইনিংসের 10টা উইকেটে একজন বোলার নিয়ে নিয়েছেন। টেস্ট ক্রিকেট মনে হয় এটা আর দেখতে পারবে না। কিন্তু ওই যে বলছিলাম যে রেকর্ড আমরা বলছি ঠিকই কোনোদিন ভাঙবে না, কিন্তু আবার ভেঙে যেতেও পারে। হয়তো শব্দটার একটা কি বলা যায়, একটা আবরণ রাখা ওই কারণেই। 43 বছর পর অনিল কুম্বলে 1999 সালে পাকিস্তানের বিপক্ষে তিনিও ইনিংসে 10 উইকেট নিলেন। এর 22 বছর পর নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল তিনি নিলেন ভারতের বিপক্ষে, তিনিও ইনিংসে 10 উইকেট। তাহলে লেকারের এক ইনিংসে 10 উইকেটের কীর্তিতে অনিল কুম্বলে এবং এজাজ প্যাটেল যোগ হয়ে গেলেন। কিন্তু এরা দুজন অন্য ইনিংসে পেয়েছিলেন মাত্র 4টা করে উইকেট, যে কারণে তাদের মোট উইকেট 14। কাজে আমি যেটা বলছি সেটা জিম লেকারের এক ইনিংসে 10 উইকেটের রেকর্ড বলছি না, যেহেতু এটা অলরেডি আর দুজন করে ফেলেছেন। আমি বলছি ম্যাচে 19 উইকেটের কথা। এবং ম্যাচে 19 উইকেট নেওয়াটা কতখানি কঠিন এটা তো আপনি এমনি বুঝতে পারছেন যে উইকেট থাকে 20টা, এর ভিতরে মাত্র একটা উইকেট একটা বোলার নেয়নি, বাকি সব নিয়ে নিয়েছে। এবং এটা এত কঠিন এই কারণে আমি এটা কঠিন বোঝানোর জন্য আরেকটা তথ্য যদি আমি দিই, যে এর কাছাকাছি আসলে কি এসেছিলেন। যে কোনো জিনিসে আপনি বুঝতে পারেন যে আমি যদি একটা বলি একটা জিনিসের বললাম মূল্য যে 20টা অনেক বড় বোঝানোর জন্য আমি যেটা বলতে পারি যে এর পরে যিনি আছেন তিনি আসলে 9, তো তখন আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কত কঠিন। টেস্ট ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব জিম লেকারের পরে যিনি, যার রেকর্ড আসলে ভেঙেছিলেন জিম লেকার, তার কথা আমরা একটু আগেই বলেছি, সিডনি বার্নস। সেই 1913-14 সিরিজে সাউথ আফ্রিকাতে জোহানেসবার্গে তিনি ম্যাচে 17 উইকেট নিয়েছিলেন। সেই 17 উইকেটের রেকর্ড ভেঙে জিম লেকারের 19 উইকেট। তো ম্যাচে 19 উইকেট আমি যেটা বলছিলাম যে লেকার বলেছিলেন যে আমার 19 উইকেট নেওয়াটা নিয়ে যতটা আমি অবাক হই তার চেয়ে বেশি অবাক হই টনি লকের 1 উইকেট নিয়ে। তো এই কারণেই আমি এটাকে আমার তালিকায় 2 নম্বরে রাখছি, যে জিনিসটা এত কিছু মিলতে হয় এবং এত কিছু একটা বোলারের পক্ষে যেতে হয় যে এটা মনে হয় ইতিহাসে একবারেই ঘটার জিনিস। যে কারণে আমার মনে হয় না লেকারের ম্যাচে 19 উইকেটের রেকর্ড আর কোনোদিন ভাঙবে। আমার তালিকার নাম্বার 1 স্যার ডন ব্র্যাডম্যানের 99.94 ব্যাটিং গড়। 99.94 কীরকম একটা খটোমটো সংখ্যা, দশমিক আছে, মনে রাখা কত কঠিন। আসলে একটুও কঠিন না। ক্রিকেটের সামান্যতম অনুসারী যিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটু খোঁজখবর রাখেন, ইতিহাস নিয়ে একটু আগ্রহ আছে, এমন যে কোনো কাউকে যদি আপনি বলেন 99.94 বাংলায়, ইংরেজিতে যদি বলেন 99.94, ইংরেজিতে মনে হয় একটু ভালো শোনায় বেশি, সঙ্গে সঙ্গে তারা বুঝে ফেলবেন আমরা কার কথা বলছি। ডন ব্র্যাডম্যান একটা লোক, আপনারা ব্যাটিং গড়ের ব্যাপারটা নিশ্চয়ই বুঝেন। আপনারা গড়টা হচ্ছে এরকম যে অ্যাভারেজ তিনি প্রতি ইনিংসে কত রান করেছেন, যতবার ব্যাট করেছেন তার থেকে নট আউটগুলো বাদ দিয়ে এটা হিসাব করা হয়। এটা যারা জানেন তার বিরক্ত হতে পারেন যে এটা বলার কি আছে, তাও আমি একটু বলে দিলাম। তো ব্র্যাডম্যানের 99.94 আগের যে রেকর্ডগুলোর কথা আমি বলেছি, 9টার রেকর্ড, আমি বেশ কয়েকটাতে কিন্তু একটু হয়তো নাও ভাঙতে পারে, ভাঙাটা খুব কঠিন হবে, এটা ভাঙাটা প্রায় অসম্ভব, এসব বলেছি। এখানে এসে সরাসরি ঘোষণা দিয়ে দিতে চাই পৃথিবীর কারো ক্ষমতা নাই এই রেকর্ড ভাঙার। 99.94 ব্যাটিং গড়, এটা হচ্ছে অমর, অবিনশ্বর, আর কি কি শব্দ আছে বলতে থাকেন ভাই আপনারা, এটা কোনোদিন ভাঙবে না। এটা কেন বলছি এটা আপনারা জানেন, তারপর যদি আমি একটু বলি, এটা দেখেন আমি বাংলাদেশের মধ্যে গেলামই না, এটা যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে কথা হচ্ছে। বাংলাদেশের ব্যাটসম্যানদের গড় হচ্ছে 30-এর ঘরের আশেপাশে, ব্র্যাডম্যানের গড় ছিল তার চেয়ে 3-4 গুণ বেশি, প্রায় 3 গুণ বেশি, 3.5 গুণ বেশি। তো এইটা তো আসলে বাংলাদেশের ব্যাটসম্যানের তুলনায় ব্র্যাডম্যানের গড় কত বেশি, এটা নিয়ে তো আসলে ব্র্যাডম্যানের গ্রেটনেস বিচার করাটা খুব অন্যায় হবে তার প্রতি। আমি যদি বলি টেস্ট ইতিহাসে যত ব্যাটসম্যান খেলেছেন যত দেশের, তাদের মধ্যে মাত্র 5 জন ব্যাটসম্যানের 60-এর উপরে গড় আছে।
আপনি খেয়াল করে দেখেন 60-এর উপরে গড় আছে মাত্র 5 জন ব্যাটসম্যানের, যেখানে ব্র্যাডম্যানের গড় হচ্ছে 99.94। এই যে 5 জনের কথা বললাম, তাদের মধ্যে এখন ব্র্যাডম্যানের পরে দ্বিতীয় সর্বোচ্চ গড় হচ্ছে শ্রীলঙ্কান এক ব্যাটসম্যানের কামিন্দু মেন্ডিস। তার গড় হচ্ছে 62.66। কিন্তু কামিন্দু মেন্ডিস মাত্র কেরিয়ার শুরু করেছেন। এরকম কেরিয়ারের 10, 12, 15, 20 টেস্ট শেষে এরকম 60, 70, 80 স্টিভ স্মিথের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, এরকম গড় অনেকেরই থাকে। কিন্তু ব্র্যাডম্যানের মতো 52 টেস্ট এবং 80 ইনিংস জুড়ে সেটা রাখা প্রায় অসম্ভব, বলতে গিয়ে আবার বলছি অসম্ভব। এবং ব্র্যাডম্যানের এই গল্পটা মনে হয় সবার জানা, যে ব্র্যাডম্যান যদি শেষ টেস্ট ইনিংসে মাত্র 4 রান করতেন তাহলে তার গড়টা হতো ঠিক 100। ওই টেস্টে তিনি খেলতে নেমেছিলেন 101.39 গড় নিয়ে, মানে 4 রান করলেই তার 100 হয়ে যায়। মনে রাখা কত সহজ। টেন্ডুলকারের ক্ষেত্রে যেটা বলছিলাম, 100টা সেঞ্চুরি, 200টা টেস্ট। কিন্তু ব্র্যাডম্যান বলেই বোধহয় ক্রিকেট দেবতা একটা খেলা খেললেন, যে লোক ইচ্ছে মতো রান করেছেন, 29টা সেঞ্চুরি করেছেন 52টা টেস্ট ম্যাচে, তিনি তার শেষ টেস্ট ম্যাচে 4টা রান পেলেন না। ইংল্যান্ডের লেগ স্পিনার এরিক হলিস, তাকে অন্য কোনো কারণে মানুষ মনে রাখতো কিনা আমি জানি না, তিনি শুধু এই কারণেই ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন যে দ্বিতীয় বলেই তিনি ব্র্যাডম্যানকে বোল্ড করে দেন 0 রানে। এবং ব্র্যাডম্যান 0 রানে বোল্ড হয়ে গিয়েছিলেন বলেই তার অ্যাভারেজটা 101.39 থেকে নেমে 99.94-এ এসে দাঁড়ায়। এবং আমার কাছে কিন্তু খুব, কি বলবো, এটা জিনিসটা হয়ে গেছে, আমার চাওয়া না চাওয়ায় কিছু আসে যায় না। তা আমার মনে হচ্ছে এটা খুব ভালো হয়েছে। 4 রান তিনি করে ফেললেন, থেকে 100 হলো, এটাও একটা পারফেক্ট এন্ডিং। কিন্তু এই যে ব্র্যাডম্যানও যে মানুষ, মানে ব্র্যাডম্যান তো আসলে মানুষই ছিলেন, কিন্তু মাঝে মধ্যে ওনার কাণ্ডকীর্তি মনে হতো যে তিনি ঠিক মানুষ না, অতি মানব। শেষ ইনিংসে যেন প্রমাণ হলো যে ব্র্যাডম্যানও মানুষ। এই 99.94, এটাকে আমি বলি সব রেকর্ডের রাজা, যে রেকর্ড পৃথিবীতে কোনো দিন, মানে পৃথিবীতে বলতে ক্রিকেট খেলাতেই তো হবে, এটা টেস্ট ক্রিকেটে কোনো দিনই ভাঙবে না। আমার এই নির্বাচিত 10, যেটাকে বলছি আমি যে টেস্টের অমর 10টি রেকর্ড, বা টেস্টের যে 10টি রেকর্ড কখনোই ভাঙবে না, এরকম আরও কিছু সিরিজ হয়তো সামনে আমি করব। ওয়ানডের এরকম কিছু রেকর্ড আমি বের করতে পারি, ফার্স্ট ক্লাস ক্রিকেটের বের করতে পারি। এগুলোর বাইরে ব্যক্তিগত কিছু রেকর্ডও আছে, যে জিনিসগুলো মনে হয় না সেই অর্থে হয়তো নাম্বারস, রান, উইকেটের হিসাবে রেকর্ড হিসেবে পরিগণিত হয় না, কিন্তু এমন কীর্তি যেগুলো আর কোনো দিন ক্রিকেট ইতিহাসে ঘটবে বলে মনে হয় না। তো সেসব ভিডিও নিয়ে হয়তো সামনে আপনাদের সামনে আবার আমার কথা হোক। সবাই ভালো থাকবেন।